বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। বলা না বলার জগতে আমরা এতদিন নানা রকমের চিত্তাকর্ষক বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে সেই আঙ্গিক থেকে একটু অন্য দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। আজকের বিষয় শেয়ার বাজার। শেয়ার বাজার সম্পর্কেও মানুষের একটা অদম্য কৌতূহল রয়েছে এবং বেশ কিছুটা জানা এবং না জানার মাঝখানে তারা রয়েছেন। আজকে এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের একজন অতিথি এসছেন। তিনি হলেন শ্রী রজত চক্রবর্তী। রজতবাবু দীর্ঘ প্রায় 2 দশক ধরে বিজনেস অ্যানালিস্ট এবং বিজনেস এডিটরের কাজ করে আসছেন এবং বর্তমানে তিনি এক কর্পোরেট কমিউনিকেশন কোম্পানির উচ্চ পদে আসীন। রজতবাবুর নিজের এই কাজ করার জন্য তাকে ধারাবাহিকভাবে শেয়ার বাজার নিয়ে চর্চা এবং অনুশীলন করতে হয়। তাই আজকে আমরা শুনে নেব রজতবাবুর কাছে শেয়ার বাজার সংক্রান্ত কিছু কথা। আপনাকে বলা না বলার এই জগতে স্বাগত জানাই। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে ভারতবর্ষের শেয়ার বাজারের ইতিহাসটা কীরকম। ভারতবর্ষের শেয়ার বাজারের ইতিহাস অতি সুপ্রাচীন এবং বম্বে স্টক এক্সচেঞ্জ যে প্রতিষ্ঠা প্রথম হয় 1875 সালে, প্রায় তাহলে ধরতে গেলে বলা যায় প্রায় 150 বছরের প্রাচীন। তখন সেই বটবৃক্ষের তলায় 2-4 জন ট্রেডার বা ওই স্টক ব্রোকার যাই বলুন, তারা এই কাজটি করতেন। তারপরে দীর্ঘ দিন ধরে, দীর্ঘ বছর ধরে নানা ওঠাপড়ার মাধ্যমে এই শেয়ার বাজারের ইতিহাস এগিয়ে চলেছে। তা এই শেয়ার বাজারের সঙ্গে বাঙালি কিভাবে সম্পৃক্ত হলো? যে বম্বেতে তো শুরু হয়েছিল, তার সঙ্গে বাঙালি কিভাবে এর সঙ্গে যুক্ত হয়, এইটা যদি বলেন। বলা যেতে পারে যে 1908 সালে কলকাতা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়। এবার তারপর থেকেই বিভিন্ন, তখন শুধু বাঙালি না, বাঙালি মারোয়ারি গোষ্ঠী তখন ছিলেন, তা তাদের মধ্যে একটা শেয়ার কেনা বেচার ব্যাপার থাকতো। এবং আমরা যদি ধারাবাহিকভাবে দেখি 1930 সাল 40 সাল বিভিন্ন সাহিত্যে, বাংলা সাহিত্যে এবং কিছু চলচ্চিত্রেও আপনি দেখবেন যে শেয়ার বাজারের একটা, সে আপনি নেগেটিভ বলুন কি পজিটিভ বলুন, সে শেয়ার বাজারের ব্যাপারে একটা ছবি কিন্তু মোটামুটিভাবে পাওয়া যায় যে বাঙালি কিন্তু তার মধ্যে একটা যথেষ্টভাবে ইন্টারেস্টেড ছিল, তা সে মানে প্র্যাকটিস করত এবং সেটা হতো। সেকালের বাঙালির কথা বলছি। সেকালের বাঙালির কথা বলতে গেলে খুব সুন্দর একটা কতগুলো গল্প আছে। গল্প মানে তথ্য, এখন তো প্রায় তথ্যই হয়েছে যে রানী রাসমণি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে, এখানে বলে নেওয়া ভালো, তার মতানৈক্য হয়েই থাকতো ইজারা নিয়ে, বিভিন্ন নিয়ে। কিন্তু 1857 সিপাহী বিদ্রোহের সময় দেখা যায় বিভিন্ন ইউরোপীয় ট্রেডার বা মার্চেন্ট তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ার খুব অল্প দামে বিক্রি করে চলে যাচ্ছিল দেশে, কারণ তখন তাদের ধারণা হচ্ছিল যে আর বোধহয় রাখা যাবে না, এই দুর্গ ভেঙে পড়ছে। তখন সেই মহিলা কতখানি দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন, তার মনে হয়েছিল তিনি অত্যন্ত, আমরা যাকে বলি ডার্ট চিপ প্রাইসে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ার, তখন তো কাগজ বলা হয়, সেই কাগজগুলি তখন কিনে নিয়েছিলেন। তখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ারের বেচা কেনা অল্প হলেও এই কলকাতায় হতো, সেকালের কলকাতায় হতো। এটি খুব সুন্দর একটি এই তথ্য আছে। এবং তারপরে 1857-58 পরে যখন কোম্পানির হাত থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে দেখা যায় যে ব্রিটিশ গভর্নমেন্ট ডাইরেক্টলি কন্ট্রোল নিয়ে নেয়, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো থেকেই যায়, কিন্তু তখন তার শেয়ারের ভ্যালু অনেক বেড়ে যায়। এবং সেই তখন সেই দূরদর্শী রানী, তখন তিনি অনেক গুণ দামে সেই শেয়ারগুলি বিক্রি করে। এবং এখানে বলে নেওয়া ভালো, এটা বলা হয়
যে সেই মুনাফারই একটি কিয়দংশ আমাদের দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার কাজে লাগে। আচ্ছা আচ্ছা। এবং এই পরিপ্রেক্ষিতে আরেকটা ব্যাপার আছে, শ্রীমকথিত, এটা একদম মানে পুরো লিপিবদ্ধই, এটা ডকুমেন্টেড ফ্যাক্ট। এক জায়গায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস এক জায়গায় ঈশ্বরের সাথে ঈশ্বর দর্শনের পরিপ্রেক্ষিতে বলছেন যে আরে বাবা, এত পর্যালোচনার এত অ্যানালিসিসের দরকার কি? যদি একবার দারোয়ানের ধাক্কা খেয়ে দেউড়ি পেরিয়ে মানে পাঁচিল টপকে বড়বাবু, যা কিনা এখানে ঈশ্বর, বড়বাবুর বৈঠকখানায় পৌঁছে যাওয়া যায়, তাহলে বড়বাবুর কত সম্পত্তি, কতগুলি কোম্পানির কাগজ তিনিই বলে দেবেন। এখানে লক্ষ্য করা দরকার যে কোম্পানির কাগজ মানে এই রেফারেন্স আবার সেই শেয়ার বা ঋণপত্রের দিকে যাই বলুন, তাই মানে তখনও এটা ছিল। কিন্তু তারপর থেকে তো দেখুন, এটা শুধু শেয়ার বাজার বলে না, কারণ বাংলাদেশ বিভিন্ন আর্থসামাজিক, যেটাকে আমরা বলি সোশিও ইকোনমিক কিছু ক্রাইসিসের মধ্যে দিয়ে অবিভক্ত বাংলা, তারপরে দেশভাগ, বিভিন্ন ওঠাপড়ার মাধ্যমে সেইটা অনেকভাবে একটু বিচ্যুতি ঘটে যায়। তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, দেখা যায় এখন বিষয়টা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যায়। তার মানে আগে তারপরে একটা ভীতি তৈরি হয়েছিল বাঙালির যে না বাবা এইসব, কারণ 1950-60-এর দশকে দেখা যায় যে ওই অনেক ব্যাংক ফেল করে যাচ্ছে, শেয়ার অনেক কোম্পানি ফেল করছে, হ্যাঁ, তারা ওই ব্যাংক্রাপসির দিকে চলে যাচ্ছে বা দেউলিয়া হয়ে যাচ্ছে। তাই জন্য একটা সেই ওই সব ধরনের উক্তি খুব চলে দেখবেন আমাদের পরিবারে, যে ঘটি বাটি বিক্রি হয়ে যায়, এইসব ধরনের কথা। তা কিন্তু সেইগুলো চলতে, তারপরে একটা ব্যাপার, সেটা 1990 সালে কিছু শেয়ার বাজার কেন্দ্রিক কেলেঙ্কারি ধরা পড়ে সারা, এটা শুধু বাঙালি কেন্দ্রিক না, সারা ভারতবর্ষেই। তারপরে জিনিসটা অনেকটাই এখন সুসংহত হয়েছে এবং বাঙালি বলতে গেলে আবার শেয়ার বাজারে ইন্টারেস্টেড হচ্ছে, এবং যারা এখনকার কারেন্ট জেনারেশন বা প্রজন্ম, তারা কিন্তু এখন আবার খুব বুঝে শুনে, এমন যে একবারে আনইনফর্মড হয়ে করছে তা কিন্তু না। আমরা যদি এনএসসির তথ্য দেখি তাহলে এইটা একেবারেই লেটেস্ট যেটা রিপোর্ট আমার চোখে অন্তত পড়ছে, সেটা হচ্ছে অক্টোবর 2024-এর একটা তথ্য বলছে যে এনএসসি মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, মানে বম্বে স্টক এক্সচেঞ্জ যা বললাম সে তো সে 1875 সালে। কিন্তু এইখানে একটু বলে নেওয়া ভালো যে 1990-এর দশকে কয়েকটি ঘটনা ঘটে। সরকার তখন খুব মানে এই শেয়ার বাজারকে সুসংহতভাবে চালানোর জন্য পার্লামেন্ট বা সরকার অনেকগুলি পদক্ষেপ নেয়। তার মধ্যে প্রতিষ্ঠা হয় সেই পদক্ষেপেরই ফলশ্রুতি হিসেবে সেটা হয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা হচ্ছে রেগুলেটরি অথরিটির কাজ করে, এটা আমি বলছি ইন দ্য কনটেক্সট, নাহলে ঠিক আসবে না ব্যাপারটা, এই জন্যে। তাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হচ্ছে রেগুলেটরি অথরিটির কাজ করে। এটার ব্যাপারটা হচ্ছে অনেকগুলো, যেমন ভারতের বিভিন্ন ব্যাংকের পরিচালনা কে করে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তা যাতে সেটা সুসংহতভাবে চলে, আইন মাফিক চলে। এবং শেয়ার বাজারকেও সুসংহত আইন মাফিক করার জন্য সেবি বিভিন্ন সদর্থক পদক্ষেপ নিয়ে চলেছে, এবং তার ফলশ্রুতি হিসেবে আজ কিন্তু বাঙালি আবার ফিরে এসছে এবং খুব বিরাট আকারে আছে, যেটা হয়তো সাধারণভাবে বোঝা যায় না, মনে হয় যে না বাঙালি এই হয় না, বোঝে না, তা না। 2024 সালের অক্টোবরের শেষের দিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে তথ্য সেটা বলছে যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যত ক্লায়েন্টের সংখ্যা আছে, রেজিস্টার্ড ক্লায়েন্টের সংখ্যা, ন্যাশনাল স্টক এখানে বলে নেওয়া ভালো যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ওই 90-এর দশকেই প্রতিষ্ঠিত হয়, সেবি প্রতিষ্ঠিত হওয়া সেই ওই সময়টাতেই। এখন বম্বে স্টক এক্সচেঞ্জও চলছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও চলছে। এই দুটি শেয়ার বাজারের বেচা কেনার মূল দুটি কেন্দ্র বলতে পারেন। আচ্ছা,
কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তথ্যটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে 20 কোটি তাদের পুরো শুধু এনএসসিতে রেজিস্টার্ড ক্লায়েন্টের সংখ্যা, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে সংখ্যা বলছে যে প্রথম এই 20 কোটির মধ্যে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, প্রথম হচ্ছে মহারাষ্ট্র, তারপরে উত্তরপ্রদেশ, তারপরে গুজরাট, তারপরে দেখা যাচ্ছে যে রাজস্থান আর বাংলা স্থান একই সাথে। আচ্ছা আচ্ছা। তাই সেটা, এবং অদ্ভুতভাবে সেই ক্লায়েন্টের যদি আমরা ডেটাটা বলি সেটা হচ্ছে এনএসসি বলছে 12 মিলিয়ন, মানে 1,20,00,000 বাঙালি শুধু এনএসসিতেই রেজিস্টার্ড আছে। এবার আমি বিএসসির কথা তো ছেড়েই দিলাম। তাহলে বাঙালি স্টক মার্কেট থেকে বিচ্যুত হয়েছে, ঘুরে গেছে, এই কথাটি তথ্যগতভাবে অন্তত ভ্রান্ত। এই ব্যাপারে আমি জানতে চাইব যে এই স্টক এক্সচেঞ্জে বা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট বা ইনভেস্ট করাটার মানে কতটা নির্ভরযোগ্য বা রিলায়েবিলিটি যেটা বলে আর কি, সেইটা কতটা? এবার কি আমরা সবসময় কথাটা সবসময় স্টক নিয়ে কথা বলি, তো শেয়ার নিয়ে, কিন্তু আমাদের আগেই দেখে নেওয়া দরকার শেয়ারটা কি। শেয়ার হচ্ছে একটা বিজনেস, একটা ব্যবসার যে যখন মূলধন সে নিচ্ছে বাজার থেকে তারই একটা দামের প্রতিফলন, তাই তো? তাই আগে আমার ব্যবসাটাকে বুঝতে হবে। আমি ধরুন একটি তেল, সাবান, বিস্কুট বিক্রেতা, সেই ব্যবসার একটা শেয়ার কিনলাম, কিন্তু আমি শেয়ারটার দামটা উঠছে নামছে, কখনো উঠছে কখনো নেমে যাচ্ছে, নেমে গেলে ভয় পেয়ে যাচ্ছি, উঠে গেলে খুব আনন্দিত হচ্ছি, কিন্তু আমি ব্যবসাটা বুঝি না। তাই আগে সে জেনে নেওয়া ভালো যে সেই ব্যবসাটা রিলায়েবল কিনা, শেয়ারটা না। Share is only a reflection of the performance of the business over a longer time horizon. আর সেটা আজকে কিনলাম কালকে বেচে দিলাম ওই সব না, সেটা বিভিন্ন ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। তাই যদি আপনি যখন নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটির কথা বলছেন তখন কিন্তু বিজনেসটাকে জানা উচিত, যে ব্যবসাটা কি, কোন ব্যবসাটাকে আপনি কিনছেন। কারণ এটা মনে রাখবেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি একটা যে কোনো কোম্পানি এক্সের একটি শেয়ার কিনলেন, তার মানে এক্স কোম্পানির আপনি একজন মালিকানার অংশীদার হতে পারে, সেটা অতি ক্ষুদ্র, তা আপনি মালিক। আমরা বলি না, ধরুন আমরা অনেক কোম্পানিকে খুব ভালোবাসি, ধরুন গুগল কি অ্যামাজন, আমাদের মাঝে মধ্যে মনে হতে পারে আরে আমি যদি অ্যামাজনের মালিক হতাম, আমি যদি গুগলের বা অ্যাপল, কিন্তু আমি যদি একটা অ্যাপেলের শেয়ার কিনি তার মানে আমিও তার একটা অংশীদার, তার মানে অংশীদার যেহেতু, অথচ ব্যবসাটা বুঝি না, যা চোখটা রয়েছে কেবল ওই দামের ওটা নামানো। তাহলে আমাদের এখানে আমাদের পার্সপেক্টিভটা ঘুরিয়ে শেয়ার থেকে ব্যবসার দিকটায় নিয়ে যেতে হবে, তাহলে আমরা রিলায়েবিলিটি বা আনরিলায়েবিলিটিটা বুঝতে পারব। যেটাকে আমরা সাধারণ অর্থে বলি কর্পোরেট গভর্নেন্স। যেমন দেশ শাসন করতে হয় তেমনি কোম্পানিও একটা ছোট দেশের মতোই একটা, বলতে পারেন একটা ইনস্টিটিউশন, সেটার গভর্নেন্সটা চাই। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।